আমি আমাকে ছিঁড়ে খাবে, আমাকে আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। তো বন্ধুরা, আজকে মরা কান্না করার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা মরা কান্নার পাশাপাশি বিভিন্ন রকমের তার কাটা লেভেলের কথাবার্তাও শুনতে পাবেন। তবে সেই সমস্ত কথাবার্তা শুনে আমার ভিডিওতে লাইক করা ভুলে যাওয়ার আগেই দয়া করে লাইকটা করে দিন। তো ইনার মরা কান্নার প্রথম থেকেই শুরু করা যাক। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুরের মতো কোনো জায়গায় ঘটেছে নাকি? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। জানো তো রচনা দি, আমি না নির্লজ্জ বিভিন্ন প্রকারের দেখেছি, বিভিন্ন প্রকারের। তারপরেও রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে এমন এমন কিছু, মানে সবাই নয়, এমন এমন কিছু নির্লজ্জ রয়েছে যাদের সঙ্গে অন্য কারোর কোনো রকমভাবেই তুলনা করা যায় না। তবে রচনা দি, এই কথাটা কিন্তু আমি তোমাকে বলিনি। যেমন দেখো, আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, একটুখানি শোনো। আর এই ঘটনাগুলো মাত্র 5 মাসের মধ্যে সামনে আসা ঘটনা। তো গত 5 মাসের ঘটনার মধ্যে সর্বপ্রথম ঘটনা হচ্ছে যে রাত 2টোর সময় মহিলাদেরকে পিঠে বানানোর নাম করে তুলে নিয়ে গিয়ে এ যেন কী সব করে, কারা করে ওসব তৃণমূলের লোকেরা। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। দ্বিতীয় ঘটনা, রাস্তায় ফেলে মহিলাদেরকে দানবের মতো মারে কারা? তৃণমূলের লোকেরা। এবার 3য় নাম্বার ঘটনা, ক্লাবের মধ্যে তুলে নিয়ে এসে চ্যাংদোলা করে ধরে লোহার রড দিয়ে পেটায় কারা? তৃণমূলের লোকেরা। এবার 4র্থ নাম্বার ঘটনা, আর এই ঘটনাটা একটুখানি পুরনো। আর এই ঘটনাটা শুনলে হয়তো তোমার লজ্জায় হয়তো তোমার মুখ ঢাকারও কোনো জায়গা থাকবে না, কিন্তু তারপরেও তোমার লজ্জা লাগবে না, কারণ তুমি তৃণমূল করো। আর ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ইয়াং মেয়েদেরকে চাকরি দেওয়ার লোভে লজে নিয়ে যায় কারা? তৃণমূলের লোকেরা। কৃষ্ণনগরের ওই সচল আছে, স্টেশনে চলে যাবে, ওখান থেকে আমি তোকে তুলে নিয়ে চলে আসবো। এবার 5 নাম্বার ঘটনা, আরজিকর মেডিকেল কলেজের মতো দুর্ধর্ষ দুর্ঘটনায় নাম উঠে আসে কাদের? তৃণমূলের ঘনিষ্ঠদের। তো এবার তুমিই বলো রচনাদি, যে তুমি একজন এই বাংলার মহিলা হওয়ার পরেও, আর সব থেকে বড় ব্যাপার, তুমি এই বাংলার সব থেকে জনপ্রিয় শোয়ের একটা মহিলা অ্যাঙ্কার হওয়ার পরেও, যে শোটা সব থেকে বেশি ফেমাস ওই মহিলাদের মধ্যে, তো সেই রকম একটা অ্যাঙ্কার হওয়ার পরেও তুমি এই বাংলা থেকে সেই রাজনৈতিক দলের এমপি হয়ে বসে থাকতে তোমার লজ্জা করে না? আবার বলছো যে দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা। দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আরে দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুরে একটার পর একটা যে সমস্ত ঘটনা উঠে আসছে না, তার মধ্যে কটাতে বিজেপির নাম উঠে আসছে? কটাতে বিজেপি নেতাদের নাম উঠে আসছে? আর আমাদের পশ্চিমবঙ্গে ঘটনা ঘটলেই তৃণমূল। সঠিক বলেছেন। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা কেন হবে? এটা কেন হবে সেটার উত্তর তো তোমাদেরকেই দিতে হবে, কারণ তোমরা জনগণের ভোট নিয়ে জনগণকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তোমরাই নিয়েছো। আর উল্টো তোমরাই প্রশ্ন করছো যে এটা কেন হবে। এটা কেন হবে? আর আমার দর্শকবৃন্দরা জানেন তো যে ইনার শোয়ে, ইনার যে দিদি নাম্বার 1 শো আছে না, সেই শোয়ে এমন এমন মহিলাদেরকে নিয়ে আসে যাদের ব্যাকগ্রাউন্ডে আগে কিছু হয়েছে। একদম এমন এমন ভাবসাব দেখাবে ছোট ছোট বিষয়গুলো নিয়ে, একদম কান্নাকাটি করে করে একদম চোখের জলে নাকের জলে কি না কি অবস্থা দেখাবে। আর এই যে ইনার, আর এই যে ঘটনা, এই যে কলকাতার বুকে এরকমের ঘটনা ঘটেছে, ইনি সেটা দেখতে পায়নি। ইনি প্রায় 1 সপ্তাহ পরে এসে এরকমের কান্না করে দেখাচ্ছে।
আসলে পুরো ব্যাপারটা কি জানেন তো, যে পুরো বাংলা জুড়ে 14 তারিখ রাতে মহিলারা যেরকমভাবে একজোট হয়ে যেভাবে প্রতিবাদ জানিয়েছে না, ইনি বুঝতে পেরে গেছে যে ইনি এর পরেও যদি কোনো কথাবার্তা না বলে না, তাহলে ওনার যে দোকানটা চলে না, ওই যে দিদি নাম্বার ওয়ানের যে দোকান, ওটা শাটার পড়ে যাবে, ঝাঁপ বন্ধ হয়ে যাবে। সেই জন্য উনি সকাল সকাল একদম চোখে একদম মানে কাজল বা কি যেন ওটাকে বলে না, সেটা লাগিয়ে এসে একেবারে একদম মানে সেই লেভেলের কান্নাকাটি শুরু করেছে। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি তো একজনের বোন, আমি একজনের মেয়ে। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাতকে এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না। জানো তো রচনাদি, তোমার মাথার স্ক্রু যে ঢিলা আছে সেটা আমরা লোকসভা ভোটের আগে তোমার কথাবার্তাগুলো শুনেই বুঝতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস করো এবার তুমি আমাদের সেই ধারণাটা ভুল প্রমাণ করে দিলে। আসলে তোমার মাথার স্ক্রু ঢিলা নেই, তোমার মাথার স্ক্রু খুলে যে কোনো জায়গা হারিয়ে গেছে, আসলে আমরা সেটা তখন বুঝে উঠতে পারিনি। আর এই কথাটা কেন বললাম বলো তো রচনাদি, কারণ দেখো তুমি পুরুষ সমাজটাকে দায়ী করছো। তো একবার ভেবে দেখো যে এই বাংলায় সব থেকে বড় বড় নোংরা চরিত্রহীন যারা আছে না, তাদের মধ্যে বেশিরভাগ তৃণমূলে আছে। সব থেকে বড় বড় ক্যারেক্টারলেস যারা আছে না, তারা বেশিরভাগটা তৃণমূলে আছে। সব থেকে বড় বড় আলুর দোষ যাদের আছে না, তাদের সব থেকে বেশিরভাগটা তৃণমূলে আছে। আর তুমি তার জন্য পুরো পুরুষ সমাজটাকে দায়ী করছো। এর জন্য তো পুরো পুরুষ সমাজ দায়ী হতে পারে না। হ্যাঁ, সঠিক বলেছেন। আর সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকটা ঘটনাতেই যেরকমভাবে তৃণমূলের নাম উঠে আসে, বা এই ঘটনাতেও যেভাবে তৃণমূলের ঘনিষ্ঠ লোকেদের নাম উঠে আসছে, এরপরেও তোমাদের লজ্জা ঘৃণা বৃত্তি কতটা নিচে নেমে গেছে একবার বলো তো, যে যার জন্য তোমরা পুরো পুরুষ সমাজটাকেই এইরকমভাবে বলছো। পুরুষ মানুষের জাতকে এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না। क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে। কঠিন স্টেপ কেমন? এনারা নাকি কঠিন স্টেপ নেবেন। হ্যাঁ, যারা ওই 14 তারিখ রাতে মহিলাদের সঙ্গে একটু রাস্তায় বেরোনোর সাহস পায়নি, যে দলের থেকে কে কি বলবে, নেত্রীর হাত ধরে বের করে দেবে, তারা এখন বলছে কঠিন স্টেপ নেবে এনারা। কঠিন স্টেপ? কি কঠিন স্টেপ নেবে এরা? কি কঠিন স্টেপ? রচনা ব্যানার্জি কি ইস্তফা দেবে নাকি? এমপি পদ থেকে ইস্তফা দেবে রচনা ব্যানার্জি? কিন্তু ইস্তফা দেবে না, এ শুধু স্টেপ নেবে। আর স্টেপটা কী রকমের একবার শুনুন। কঠিন স্টেপ কেমন? বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি, কি করব, ভাববে যেটা আমরা করবো কিনা। এইরকম শাস্তি হওয়া উচিত। জানো তো রচনাদি, তুমি এই যে এরকমের বড় বড় চোখ করে যে কথাগুলো বলছো না, আমার ভালো লেগেছে। এই কথাগুলো প্রত্যেকটা মানুষই চায় যে এরকমের আইন হওয়া উচিত যে মহিলাদের দিকে যেন কোনো কেউই মানে এরকমের উল্টোপাল্টাভাবে নজরও দিতে না পারে। বিশ্বাস করো আমাদের সংবিধানে ওই রকমেরই রয়েছে, কিন্তু সেই সংবিধান অনুযায়ী যে মহিলাদেরকে যে সঠিকভাবে যারা ন্যায় পাইয়ে দেবে না, তারাই, সেই পুলিশরাই কি করেছে জানো তো, তোমাদের এই চোর চুট্টা নেতা নেত্রী নোংরামি যে সমস্ত আলোদ্দোষের নেতারা রয়েছে বা নোংরা চরিত্রের লোকেরা রয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য সবসময় লেগে পড়ে আসে। বুঝতে পারছো? তো দেখুন, যে সমস্ত নেতা এবং অভিনেতারা বা নেত্রীরা যারা 14 তারিখ রাতের ওই ঘটনা দেখার পর, জমায়েত দেখার পর 15 তারিখ থেকে প্রতিবাদ শুরু করেছে না, যারা এইরকমভাবে নটাঙ্কি করে প্রতিবাদ করতে শুরু করেছে, তাদের এক এক করে এইরকমভাবে জবাব এবার থেকে পড়তে শুরু হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিন, আর ভিডিওতে লাইকটাও করে দিন, তাহলে ভিডিওটা লোকের কাছে বেশি বেশি পৌঁছাতেও সুবিধা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে দেখে নেবেন।